রানিং। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সোমবার, আমরা সোমবারে বরাবরের মতোই রাত 8টায় চলে এসেছি আমাদের লাইভ ক্লাসে। তো আজকে সবার জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে যে তোমরা এবছরের ফিজিক্স পাওয়ার বই বাজারে পাচ্ছ। গতকাল থেকে বইটা পুরো বাংলাদেশ ব্যাপী ছড়াই গেছে। তো আমি তোমাদেরকে যেভাবে গুছিয়ে পড়াচ্ছি কিংবা তথ্যগুলো যতটুকু গোছানো হওয়া উচিত তার সব কিছুই এই ফিজিক্স পাওয়ার বইয়ে পাবা। পাশাপাশি হচ্ছে বিগত বছরের যে কোশ্চেন ব্যাংক কিংবা বিগত বছরের যে প্রশ্নসমূহের যে সংকলন, সেই বিষয়টা অ্যাকচুয়ালি এই বইয়ে খুব পারফেক্টলি উপস্থাপন করা হয়েছে। তোমরা জাস্ট বইটা হাতে নিলেই বুঝতে পারবা যে বইটা যথেষ্ট গোছানো। তো যারা যারা এখনও কালেক্ট করো নাই ফিজিক্স পাওয়ার বই, অলরেডি অনলাইন অর্ডারে অনেক বই চলে যাচ্ছে দেশের সকল প্রান্তে। তো যারা এখনও অর্ডার করো নাই তারা হচ্ছে নিকটস্থ যে অভিজাত লাইব্রেরিগুলো আছে সেখানে গিয়ে খোঁজ নিবা যে বইটা কি সেই লাইব্রেরিতে আছে কি না। আশা করি তুমি পেয়ে যাবা, আর যদি না পাও অনলাইনে অর্ডার করতে পারো। তো আশা করি সবাই ফিজিক্স পাওয়ার বইটি হাতে রাখবে। ফিজিক্স পাওয়ার বই তোমার বাসায় একজন গৃহশিক্ষকের ভূমিকা পালন করবে, যেটা তোমরা হয়তোবা বইটা বাসায় নিয়ে যাওয়ার 3-4 দিনের মাঝখানেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি বইটা কতটা হেল্পফুল। সো তোমরা সবাই বইটা কালেক্ট করবা। আজকের ক্লাস আমি তরিকুল ইসলাম শুরু করতেছি। আজকে আমরা পড়ব হচ্ছে আলোক বিজ্ঞান। আলোক বিজ্ঞানের আন্ডারে তোমাদের ফিজিক্স বইটাতে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। সো জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান মিলিয়ে হয় সমগ্র আলোক বিজ্ঞান। সো আজকে আমরা পুরো যে আলোক বিজ্ঞানটা আছে সেই পুরো আলোক বিজ্ঞানটা আজকে আমরা শেষ করব। প্রথমেই আমরা একটা উদাহরণ দেখাবো, সেই উদাহরণ দেখলে তুমি বুঝবা যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর যে নাই এই বিষয়টা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেটা আজকে আমি তোমাদেরকে একটা স্পষ্ট উদাহরণের সাহায্যে দেখাবো, একদম ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নের উদাহরণের সাহায্যে। দেখো, ফার্স্ট হচ্ছে এটা বোঝার জন্য তোমাদের একটা কনসেপ্ট জেনে নিতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে তোমার আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে যায়, আলোকরশ্মি যখন তোমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে চলে যায় তখন আপতন কোণের যে মানটার জন্য এই প্রতিসরণ কোণটার মান হয়ে যায় 90 ডিগ্রি, এই আপতন কোণের এই মানটাকে আমরা বলি হচ্ছে থিটা সি কিংবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমি যদি বাংলায় বলি তাহলে হবে হচ্ছে সংকট কোণ। বাংলায় বললে হবে সংকট কোণ। তো এই যে সংকট কোণ, এটার সাথে এই মাধ্যম দুটার যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক তার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/sin থিটা সি। এটা হচ্ছে সম্পর্ক। একটা মাধ্যম সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে 1/sin থিটা সি। সো এখন ঢাকা ইউনিভার্সিটি 2001-2 এর একটা প্রশ্নটা হচ্ছে একটি কাচ স্ল্যাবের সংকট কোণ 47 ডিগ্রি, প্রতিসরাঙ্ক কত? একটি কাচ স্ল্যাবের সংকট কোণ 47 ডিগ্রি, একটু বড় করে লিখলাম 47 ডিগ্রি, বলছে হচ্ছে প্রতিসরাঙ্ক কত। সো এই সূত্র দিয়ে আমি যদি খেয়াল করি, এটার সলভটা আমি যদি করি কেমন আসবে, মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক সমান হবে 1/sin 47 ডিগ্রি, যেটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। আচ্ছা, এখানে যাদের কমেন্ট আছে আমি সব কমেন্টের রিপ্লাই পরে দিবে। আপাতত হচ্ছে এই টপিকটা শেষ করি। সলভ মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/sin 47 ডিগ্রি। তো এরপর আমাকে বলছে যে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2001-2। এই কোশ্চেনটাই যখন তোমার হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি 2017-18-তে, ঢাকা ইউনিভার্সিটি 2017-18-তে এই কোশ্চেনটা আসলো। খেয়াল করে দেখো, তোমার 2017-18-তে কিন্তু ক্যালকুলেটর নাই। তখন কোশ্চেনটা কেমন হয়ে গেল, একটি কাচ স্ল্যাবের সংকট কোণ 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক কত? একটি কাচ স্ল্যাবের সংকট কোণ হচ্ছে 60 ডিগ্রি, এর প্রতিসরাঙ্ক চাইছে। তো এবার আমি যদি সলভটা করি
মিউ ইজ ইকাল টু হচ্ছে 1/sin60। তুমি একটু খেয়াল করে দেখো sin60 মান তুমি ক্যালকুলেটর ছাড়াই বের করতে পারবে, তাই না? সো তুমি কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবে। সো এটা ছিল একটা পারফেক্ট এক্সাম্পল যে আগের কোশ্চেনগুলাই ভর্তি পরীক্ষাতে এখন আসবে ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু মানগুলা এত সুন্দর করে দিয়ে দিবে যেন তুমি খুব সহজেই ক্যালকুলেশনটা করতে পারো। তো চলো আমরা যেহেতু এই প্রশ্ন দিয়ে শুরু করছি, তাহলে আমরা এই প্রশ্নটাই আজকে সলভ করার মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করি। প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকাল টু হচ্ছে 1/sin60। sin60 মান হচ্ছে √3/2, যেটাকে আমি যদি উল্টা করে ফেলি তাহলে হয়ে যাবে হচ্ছে 2/√3। আমাকে এখানে মানটাকে উল্টো করে নিতে হবে, এর কারণ হচ্ছে যে এটা হচ্ছে নিচে, তাহলে যখন আমি পুরো মানটা লিখবো তখন কিন্তু এই জিনিসটা উল্টা হয়ে এখানে চলে আসবে। সো sin60 মানে √3/2, যেটাকে আমি লিখতেছি 2/√3। তো এটা ছিল একটা কোশ্চেন, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2017-18 কোশ্চেন। অনুরূপ যদি আমরা আরেকটা কোশ্চেন সলভ করি তাহলে দেখো কোশ্চেনটা আমি বলতেছি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010-11-তে আসা একটা কোশ্চেন। গ্যাস ও হীরকের মধ্যেকার সংকট কোণ 30 ডিগ্রি, অর্থাৎ সংকট কোণ θc এর মান হচ্ছে 30 ডিগ্রি। তার আমাকে বলছে হীরকের উপাদানের প্রতিসরাঙ্ক কত। সো মিউ এর মানটা বের করতে বলছে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/sin30 ডিগ্রি, মানে হচ্ছে sin30 মান হাফ, যেটাকে আমি যদি উল্টো করে লিখি তাহলে 2 হয়ে যাবে, অর্থাৎ প্রতিসরাঙ্কের মান আমি পাইলাম হচ্ছে 2। তাহলে আমার অ্যান্সার 2। তো আই হোপ আমাদের যদি কখনো এই সংকট কোণটা দিয়ে দেয় এবং প্রতিসরাঙ্ক বের করতে বলে, কিংবা প্রতিসরাঙ্ক দিয়ে দেয় সংকট কোণ বের করতে বলে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সারগুলা করতে পারবো। পরবর্তীতে আমরা আরেকটা কনসেপ্ট পড়ি। এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে এ মিউ বি। বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে বি মিউ এ, অর্থাৎ এ মিউ বি হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি মিউ এ হচ্ছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এদের গুণফল সর্বদা এক হবে। মনে প্রশ্ন থাকতে পারে, যদি মাধ্যম হয় 3টা এবং আলো এ মাধ্যম দিয়ে প্রবেশ করে বি মাধ্যমে গিয়ে তারপর যদি সি মাধ্যম দিয়ে বের হয়ে যায় তখন কি হবে? সেক্ষেত্রে অ্যান্সারটা খুবই সহজ। আমি এখানে যেটা লিখছিলাম সেটা লেখা থাক, এখানে আমি বাম সাইডে লিখবো বরং। এখানে সমান হবে হচ্ছে 1। তো যখন আমার একের অধিক মানদণ্ড থাকবে তখন আমি এটাকে এইভাবে দেখো ঘুরাবো, এ বি সি, এদেরকে আমি হচ্ছে যে কোনো একটা সিরিয়ালে বৃত্তাকারভাবে লিখে ফেলবো। এরপর দেখো এ মিউ বি, অর্থাৎ এ মিউ বি ইন্টু বি মিউ সি, বি মিউ সি ইন্টু সি মিউ এ ইজ ইকাল টু হচ্ছে 1। এটা হচ্ছে সম্পর্ক। এই সম্পর্ক থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, অর্থাৎ এ মিউ বি, তারপর বি মিউ সি, তারপর হচ্ছে সি মিউ এ। এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে। এখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2014-15-তে প্রশ্ন ছিল, ঢাকা ইউনিভার্সিটি 2012-13-তে প্রশ্ন ছিল, এবং রাজশাহী ইউনিভার্সিটি 2017-18-তে এখান থেকে প্রশ্ন ছিল। তো আমরা এটা একটু সলভ করি, তারপর হচ্ছে আমরা আমাদের কমেন্ট সেকশনে চলে যাব। ঢাকা ইউনিভার্সিটি 2012-13 কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। আমাকে বলছে পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ ওয়াটার মিউ গ্লাস, সেটার মান হচ্ছে 9/8। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাচ, এয়ার মিউ গ্লাস, এটার মান হচ্ছে 3/2। তারপর বলছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, অর্থাৎ বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত। এই কোশ্চেনটা যদি শুধুমাত্র এমসিকিউ আসে তাহলে আমরা সলভই করব না। কেন সলভ করবো না সেটার কারণ দেখাই। দেখো, তুমি যদি এই চ্যাপ্টারের ম্যাথগুলা ভালো করে পড়ে থাকো তাহলে তোমার মাথায় মোটামুটি কিছু কিছু মান মুখস্থ হয়ে যাবে। তোমরা খেয়াল করছো যে যখন তোমরা একটা চ্যাপ্টার এক নাগারে কিছুদিন পড়ালেখা করো তখন তোমাদের কিছু মান মুখস্থ হয়ে যায়। সো আমি যদি প্র্যাকটিসটাকে আরেকটু ফ্রিকোয়েন্ট করে দিই তাহলে পুরো বইয়ের যে মানগুলো অ্যাকচুয়ালি মোস্ট কমনলি আসতেছে সবগুলো মানই কিন্তু আমার মুখস্থ হয়ে যাবে। সো এই চ্যাপ্টারটা আমরা যদি মোস্ট ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করে থাকি দেখবা যে এয়ার মিউ গ্লাস, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যে 1.5, আবার বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক যে 1.33, এই মানগুলো তোমার মোটামুটি মুখস্থই হয়ে গেছে। সো তুমি দেখো তো এখানে একটা মান, এটা হচ্ছে স্পষ্ট ঠিকঠাক দেওয়া আছে। সো পরের মানটাও কি খুব সম্ভবত স্পষ্ট, কিংবা যে মান মানে যেটা নর্মাল মান সেই মানটাই হয়ে যাবে। সো এখানে চাইছে পানি সাপেক্ষে
সরি, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণ, যেটা হচ্ছে সিম্পলি 1.33। সো আমাকে যদি এমসিকিউতে বলে তাহলে আমি হয়তো বা এই জিনিসটা সলভই করব না, আবার তুমি করতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো সলভটা কিভাবে করব সেটা আমি দেখাই। এটা এমসিকিউর জন্য হবে, রিটেনের জন্য হবে। ফার্স্টে আমি দেখি এখানে আমাকে যেটা বের করতে বলছে এম ইউ ডাব্লিউ, আমি সেটাকে লিখে ফেলবো এখানে এম ইউ ডাব্লিউ, অর্থাৎ আমার এ মাধ্যম হয়ে গেল এ মাধ্যম হয়ে গেল হচ্ছে আমার এ, বি মাধ্যম হয়ে গেল হচ্ছে ডাব্লিউ। সো এবার আমার সি মাধ্যম করতে হবে হচ্ছে জি, কারণ আমার আর একটাই বাকি আছে। সো এরপর হবে ডাব্লিউ মিউ জি ইন্টু জি মিউ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এই হচ্ছে আমি সমীকরণটা সাজায় ফেলছি। এরপর এম ইউ ডাব্লিউ তো আমাকে বের করতেই হবে। ডাব্লিউ মিউ জি, দেখো ডাব্লিউ মিউ জি এর মান দেওয়া ছিল 9/8। জি মিউ এর মান দেয়া নাই, কিন্তু এ মিউ জি এর মান দেয়া আছে। আমরা জানি এ মিউ জি এবং জি মিউ এ পরস্পর উল্টা, অর্থাৎ এখানে মানটা হবে হচ্ছে 2/3 ইজ ইকুয়াল টু 1। আমি যদি কাটি, এটা দিয়ে এটাকে কাটলে যাবে 3 বার, এটা দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 4 বার। সো দেখো এই পাশে আমার 3 উপরে, 4 হচ্ছে নিচে। সো আমি যদি এটাকে অপর সাইডে নেই, আমার 4টা চলে যাবে উপরে এবং 3টা চলে আসবে হচ্ছে নিচে। তো এইভাবে হচ্ছে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আচ্ছা, আমি এখন একটু সবার প্রবলেম সবার কমেন্টগুলো চেক করি। অরেঞ্জ সুলতানা সহ হচ্ছে অনেকেই আমাকে সালাম দিছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছি রিপ্তু, আই হোপ তোমরা সবাই ভালো আছো। চাঁদপুর থেকে অনেকে জয়েন করছে, অনেকে তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিছে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ক্লাসে থাকার জন্য। লেখা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, আমি আমার এখান থেকে যতটুকু দেখতেছি যে লেখাটা আসলে বোঝা যাচ্ছে। তারপরেও যদি সবারই কমপ্লেন থাকে তাহলে হচ্ছে আমি কিভাবে, তাহলে হয়তো আমি বিষয়টা চেঞ্জ করব। আচ্ছা, মুমতাহিনা, মুন্নাফ, বাপ্পি সহ সবাই সালাম দিছে। ওয়ালাইকুম সালাম। বাপ্পি বলছে স্যার আমি নিউ সেকেন্ড ইয়ার, আমি কি আপনার ক্লাস করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই করতে পারবা। তাহলে তোমার অ্যাডমিশনের একটা অ্যাডভান্স কোর্স হয়ে গেল সম্পূর্ণ ফ্রিতে। আর পারলে ফিজিক্স পাওয়ার বইটা কিনে ফেলবা। ওকে, আচ্ছা। নীলনয়না লিখছে যে ভাই আবার একটু বোঝান। আমার মনে হয় যে জিনিসটা আমি যথেষ্ট ক্লিয়ারলি বুঝাইছি। তুমি কাইন্ডলি ক্লাসটা শেষ হওয়ার পর হচ্ছে রেকর্ডেড ভার্সনটা তুমি আবার দেখে নিবা। ওকে, আমরা এর পরবর্তী টপিকটাতে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে একটা পুকুর। হ্যাঁ, এই পুকুরটা ধরো আমি তোমাকে বাইরে থেকে মেপে বললাম যে এই পুকুরটা হচ্ছে 10 মিটার গভীর। এখন এই পুকুরের নিচে আমি যদি একটা কয়েন ফেলে দেই, আমার কাছে কিন্তু আসলে মনে হবে যে এই কয়েনটা এতটুকু নিচে নাই, হয়তো বা সে একটু উপরে উঠে আসছে। আমার কাছে এর হাইটটা মনে হতে পারে সে 7 মিটার। তো এই যে আমার কাছে উপর থেকে দেখলে পুকুরটাকে একটু কম গভীর মনে হচ্ছে, কিংবা পুকুরের নিচতলাটা একটু উপরের দিকে চলে আসছে বলে মনে হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় যে এখানে তোমার গভীরতার একটা আপাত সরণ হয়েছে। যেখানে আমরা এখানে এর যে আপাত গভীরতা আমরা যেটা দেখতেছি চোখ থেকে, মানে উপর থেকে দেখলে যেটা মনে হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ভি। আর যেটা প্রকৃত গভীরতা সেটাকে আমরা বলি হচ্ছে ইউ। এই যে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা, এদের মাঝখানে যে সম্পর্কটা সেটা হচ্ছে এই যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের প্রতিসারণকের সমান। সো এই অনুপাতটা হবে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ইউ বাই ভি, যেখানে ইউটা হচ্ছে প্রকৃত গভীরতা, ভিটা হচ্ছে তোমার আপাত গভীরতা। এখান থেকেও তোমার ভর্তি পরীক্ষায় মিনিমাম 10-12টা ম্যাথ আসছে বিভিন্ন সময়ে। যেমন আমি যদি ঢাকা ইউনিভার্সিটি 2010-11 একটা কোশ্চেন সলভ করি, যে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 7.5 মিটার,
যে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 7.5 মিটার, সেই কোশ্চেনটা আমি একটু তোমাকে সলভ করে দিচ্ছি। আমি এই যে এদের রেফারেন্সগুলো দিচ্ছি এর কারণ হচ্ছে যেন তুমি ফিউচারে যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে কিংবা মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিক্স পাওয়ার বই থেকে তুমি এগুলো খুব সহজেই খুঁজে পাবা। তুমি দেখবা ঢাকা ভার্সিটির কোশ্চেন পাশে লেখা আছে ঢাকা ভার্সিটি 10-11 এবং এর অ্যান্সার হচ্ছে 7.5 মিটার। সো তখন তুমি ক্যাচ আউট করতে পারবা যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা পড়ছি। তারপরে হচ্ছে আমি তোমাদের কোশ্চেনটা রিড আউট করে দেই সবার জন্যই। একটি পুকুর 10 মিটার গভীর, অর্থাৎ এর যে প্রকৃত গভীরতা সেটা হচ্ছে 10 মিটার, এবং পানির প্রতিসরাঙ্ক যে মিউ এর মান সেটা হচ্ছে দিয়ে রাখছে আমাকে 4/3। আমাকে এরপর বলছে যে পুকুরের আপাত গভীরতা কত। সো আমি এখান থেকে দেখি আমার আপাত গভীরতা ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এই সূত্র থেকে ইউ বাই মিউ, যে মানটা হবে হচ্ছে 10, আর নিচে এখানে 4 আর এই নিচে 3 হয়তো, সেই 3টা হচ্ছে উপরে চলে যাবে, এখানে 3 চলে আসবে। আমি যদি 4 দিয়ে 10কে কাটি তাহলে যাবে হচ্ছে 2.5 বার, এবং 2.5কে যদি আমি 3-এর সাথে গুণ করি আবার অ্যান্সার হবে হচ্ছে 7.5। তাহলে আমার অ্যান্সারটা হবে 7.5 মিটার। আই হোপ তোমরা বুঝতেছো। যারা যারা অ্যাকচুয়ালি কমপ্লেন করছো যে ক্লাসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তাদের জন্য বলি আমাদের মনিটরিংয়ে আজকে 3 জন আছেন, এবং তাদের টিমের যে হেড উনি এসে আমাকে কনফার্ম করছেন যে ক্লাসের কোয়ালিটি ক্লিয়ার আছে। সো বাকিরা ডোন্ট ওয়ারি, ক্লাসের কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো। যাদের দেখতে প্রবলেম হচ্ছে তাদের মোস্ট প্রবাবলি তাদের নেট কানেকশনটা ওয়েক। তোমরা হচ্ছে একটা ভালো জায়গায় বসে ক্লাস করো যেখান থেকে নেট কানেকশনটা তুমি স্ট্রং পাবা। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে এই টপিকটা পড়া শেষ, আমরা হচ্ছে এখন অন্য একটা টপিকে যাব। দেখো এই টপিক থেকে আমি শুধুমাত্র একটা ম্যাথ করেছি তোমাদেরকে, তোমরা ইচ্ছা করলে এই টপিকে আরও বেশ কিছু ম্যাথ ফিজিক্স পাওয়ার বই থেকে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। আমরা এরপর অন্য একটা টপিকে চলে যাই। দেখো এ মিউ বি এই কথাটার একটা তাৎপর্য আছে। এই কথাটা তাৎপর্য হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তাকে আমরা বলি হচ্ছে এ মিউ বি। হ্যাঁ, সেটা আমরা কখন কনসিডারেশন নেই। সে ধরো আলো তোমার হচ্ছে এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। আলো হচ্ছে এ মাধ্যম থেকে এখানে এসে পৌঁছাইলো, পরে হচ্ছে সেদিক দিয়ে চলে গেল। থাক, এটা হচ্ছে এ মাধ্যম থেকে এসে এখানে পৌঁছালো, তারপর হচ্ছে এদিক দিয়ে তোমার চলে গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। সো এক্ষেত্রে আমি যে প্রতিসরাঙ্কের সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে এ মিউ বি। বাট আলো যদি কখনো বি মাধ্যম থেকে এ মাধ্যমের দিকে যায়, এদিক দিয়ে গিয়ে সে হচ্ছে এদিক দিয়ে চলে গেল, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তাহলে এটা হবে বি মিউ এ, অর্থাৎ বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, তো এই যে বিষয়টা যে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কনসিডারেশনে রাখতে হচ্ছে। এটা যদি আমরা কনসিডারেশনে রাখি তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ করতে পারি, যে ম্যাথটা একটু পুরাতন কিন্তু একটা ক্লাসিক ম্যাথ। হ্যাঁ, একটা ক্লাসিক একটা ম্যাথ, এবং এই ম্যাথটা পড়লে অ্যাকচুয়ালি তোমার বেশ কিছু জিনিস বোঝা যাবে। কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2004-05 কোশ্চেন। তো এখন দেখো একটা কোশ্চেন, পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 1.5 হলে পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে? পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে পানির যে পরম প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ ডাব্লিউ, যেটার মান হচ্ছে 1.33, এবং কাচের যে পরম প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ জি, যেটার মান হচ্ছে 1.5। হ্যাঁ, এই দুটো হচ্ছে মান। পানির পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33 এবং কাচের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। আমাকে বলছে যে পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে, অর্থাৎ পানি সাপেক্ষে কাচের যে প্রতিসরাঙ্ক সেই মানটা কত হবে। সো একটা মাস্টার ইকুয়েশন আমি এখানে লিখে দিব, যেটা হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা, কারণ এই ইকুয়েশন দিয়ে অ্যাকচুয়ালি অনেকগুলো সূত্রই সলভ করা সম্ভব। এ মিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ বি বাই মিউ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি এ বাই সি বি। এই ইকুয়েশনটা থেকে অ্যাকচুয়ালি তোমার প্রতিসরাঙ্কের সাথে অন্য যে কোনো রাশির সম্পর্ক বের করা সম্ভব। এ মিউ বি তার মানে হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক।
সমান মিউ বি মানে হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান থাকে এ মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো ডিভাইড বাই বি মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো, এবং আলোর বেগ কিংবা বেগ এবং কম্পাঙ্ক যেহেতু হচ্ছে তোমার সমানুপাতিক, সো এই রিফ্লেকশনটা তুমি এখানে দেখতে পাচ্ছ। আই হোপ এই সূত্রটা নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না। ফিজিক্স পাওয়ার বইটি অর্ডার করতে তুমি দেখো যে কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে রাইহান উদ্দিন লিমন নামের এক ফেসবুক আইডি থেকে একটা কমেন্ট পিন করা আছে। সেই কমেন্টটা হচ্ছে ফিজিক্স পাওয়ার বইটি অর্ডার করতে, এবং সেখানে নাম্বার দেওয়া আছে। যাদের যাদের ফিজিক্স পাওয়ার বইটা আর্জেন্ট অনলাইনে লাগবে তারা হচ্ছে ভাইয়ার সাথে কথা বলে বইটা কালেক্ট করবা। আমরা তার পরবর্তী স্টেপটাতে যাই। আমার কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটি 2004-05 কোশ্চেন। পানি ও কাচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এখন আমাকে বলছে যে পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্কটা কত। সো এই জায়গাটা আমি যদি দেখি এ মিউ বি মান হচ্ছে মিউ বি বাই মিউ এ, সো ডাব্লিউ মিউ জি এর মান হচ্ছে মিউ জি বাই মিউ ডাব্লিউ সমান হবে হচ্ছে আমার 1.5 বাই 1.33। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র এটাই অ্যান্সার হিসেবে ছিল, মানে এইভাবে ফ্র্যাকশন হিসেবেই ছিল, কোনো ক্যালকুলেশন ছিল না। সো আমি অ্যান্সারটা এখানেই রেখে দিচ্ছি। আই হোপ এই ম্যাথটা সবাই বুঝছো। এরপর আমরা হচ্ছে অন্য একটা কনসেপ্টে চলে যাব। দেখো আমি যখন হচ্ছে বুঝাচ্ছি তখন হচ্ছে আমি এতটুকু মেনলি কনফার্ম করতেছি যে স্টুডেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে যেন কখনো বুঝতে সমস্যা না হয়। তারপরেও যদি কেউ জাস্ট মনে হয় যে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে পরবর্তীতে ভিডিওটা আরও বেশ কয়েকবার, আরও 5-6 বার কিংবা 2-3 বার অ্যাটলিস্ট দেখা যেতে পারে, কারণ এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আরেকবার রিওয়াচ করার যোগ্য, কারণ এই ভিডিওগুলোতে সবসময় ইম্পর্ট্যান্ট এবং ভর্তি পরীক্ষায় এবছর আসার মতো তথ্যই পড়ানো হচ্ছে। সো আমরা আই হোপ বুঝতে পারছি, আমরা আমাদের স্বাভাবিক স্পিডেই আগাবো, হয়তো বা আরেকটু স্লো করব, যেহেতু বেশ কয়েকজন আমাকে বলছে যে ভাইয়া আরেকটু ধীরে বুঝাইলে ভালো হয়। তো আমরা দেখি এরপরের একটা কোশ্চেন যেটা কেমন হতে পারে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010-11 কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এমন, এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরের মাঝখানে, এই পুকুরটা এটা হচ্ছে নিচে পুকুরের আর এটা হচ্ছে পুকুরের উপরে। তো এই পুকুরের মাঝখানে আমি একটা বাল্ব লাগাইছি। এই বাল্বটা মাস্ট বি ওয়াটারপ্রুফ, তোমরা বুঝতে পারতেছো। সো বাল্বটা ফিউজ হবে না। এই বাল্বটা থেকে আলো ছড়াচ্ছে। তো আলো ছড়ানোর পর তোমার এখান থেকে হচ্ছে পানির উপর আলোটা এসে আপতিত হচ্ছে। তারপর বলছে যে এখানে যে প্রতিসরণ কোণটা তৈরি হয়েছে, এই প্রতিসরণ কোণটার মান হচ্ছে আমার 40 ডিগ্রি। তো এখানে যে আপতন কোণটা আছে সেই আপতন কোণের মানটা কত, এই যে এখানে যে আপতন কোণটা আছে এই কোণটার মানটা কত। হ্যাঁ, তো দেখো এখানে আমি একটু মাধ্যমের নামগুলো দিই। আলোটা যেহেতু এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, তাহলে আমি লিখব এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই না? এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান দিয়ে আমি লিখব স্নেলের যে দ্বিতীয় সূত্রটা। তোমরা জানো ক্লাস 9-10 পড়ে আসছো যে প্রতিসরণের জন্য অ্যাকচুয়ালি তোমার দুইটা সূত্র বিদ্যমান প্রতিসরণের। সেখান থেকে যে দ্বিতীয় সূত্রটা আছে সেটাকে আমরা বলি স্নেলের সূত্র। সেটা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, অর্থাৎ এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে তাদের সাইনের আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের সমান। সো এখানে আপতন কোণ হচ্ছে আই, এটার সাইন হচ্ছে সাইন আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর, এটার সাইন হচ্ছে সাইন আর। তো আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ এ মিউ বি। তো এখন আমাকে কোশ্চেনে আমরা চলে যাই। এ মিউ বি এটা সাপেক্ষে এটার প্রতিসরাঙ্ক একটু খেয়াল করে দেখো। আমরা পানি সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক জীবনেও জানি না। পানি সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক আমরা জীবনেও জানি না। আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। সো বায়ু সাপেক্ষে পানি অর্থাৎ এয়ার মিউ ওয়াটার, এই মানটা আমরা জানি হচ্ছে 1.33 কিংবা 4/3। আই হোপ এটুকু ক্লিয়ার যে আমরা
এটা জানি, বি মিউ এটা জানি, অর্থাৎ এখানে আমি দেখতেছি এখানে যে কেসটা দাঁড়াইছে এই কেসটাতে আমরা জানি হচ্ছে বি মিউ এ, এটার মান হচ্ছে 4/3। তাহলে এ মিউ বি অর্থাৎ পানি সাপেক্ষে বায়ুর যে প্রতিসরণ হবে সেটা হচ্ছে আমার 3/4। হ্যাঁ, 3/4। তো এখানে আমি এই মানটা বসাই, যেটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এখানে আছে হচ্ছে আমার সাইন আই, এটার মান আমি আপাতত জানি না, বাট আমি প্রতিসরণ কোনটা জানি সেটা হচ্ছে সাইন 40, তাহলে হচ্ছে সাইন 40 ডিগ্রি, আর এখানে আসবে হচ্ছে আমার সাইন আই। হ্যাঁ, তো এরপর এখান থেকে খুব সহজেই তোমার যে আপতন কোণের মান অর্থাৎ আয়ের মান সেটা কিন্তু খুব সহজেই বের করে ফেলা যায়। একটু খেয়াল করে দেখো, 3 দিয়ে আমি যদি 4কে কাটি তাহলে যাবে হচ্ছে 1.33 টাইমস। এখান থেকে আমি লিখতে পারি সাইন আই ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই 1.33। সো এরপর আমি যদি সলিউশনটাকে ফার্দার 1 লাইন এক্সটেন্ড করি তাহলে আমার সলিউশনটা চলে আসবে হচ্ছে আই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 সাইন 40 ডিগ্রি ডিভাইড বাই 1.33। সো আই হোপ তোমরা এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝছো। আমি চাই তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে বুঝো, কারণ কোশ্চেনের অ্যান্সার তো সবগুলোর একটা না একটা সময় বের হবেই, এবং হচ্ছে তোমার একটা না একটা সময় তো হচ্ছে তোমার আমরা কোশ্চেনগুলো যখন সলভ করে থাকবো বুঝবো যে কোশ্চেনটা যত কঠিনই হোক কিংবা সহজই হোক এর মার্কটা আসলে এক। বাট এই কোশ্চেনগুলো সলভ করলে হয় কি, তোমার এত বেসিক থাকে এই কোশ্চেনগুলোতে যে অ্যাকচুয়ালি একটা কোশ্চেন পড়লে তোমার 5-6টা কোশ্চেন পড়ার সমান হয়ে যায়। সো এই কোশ্চেনগুলো হচ্ছে সেই কোশ্চেনগুলো যেগুলো অ্যাকচুয়ালি তোমার এফোর্ট দেওয়ার যোগ্য। সো সবাই এই ধরনের কিছু কোশ্চেন পাবা যেগুলো হচ্ছে অনেকগুলো বেসিকের সমন্বয়, সেই কোশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যাকচুয়ালি পড়বা। ওকে, সো আমি এই মুহূর্তে আবার কমেন্ট সেকশনটা একটু চেক করব। কেউ একজন জানতে চেয়েছেন যে আজকে কোন চ্যাপ্টার পড়াচ্ছি। অ্যাকচুয়ালি আজকে পড়াচ্ছি সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান পড়াচ্ছি। ওয়াহিদা সুলতানা বলছে যে ভাইয়া আগের সবগুলা ক্লাস কি করিয়ে ফেলছেন? হ্যাঁ, আগের লেকচার 5 কিংবা 6 পর্যন্ত হয়ে গেছে। সো সেই ক্লাসগুলো তোমার এই পেজেই আছে। সো আই হোপ তোমরা সেই ভিডিওগুলো দেখবা। মেইনলি লেকচার 1-2 এই লেকচারগুলোতে অনেক বেসিক সমন্বয়ে তোমাদের কীভাবে ভর্তি পরীক্ষায় কী করতে হবে সেই ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো একটু খেয়াল করবা। আর পাশাপাশি অন্য যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। এটা ভাইয়া অ্যান্সার 28.68 অ্যান্সার কিনা, এটা হচ্ছে কি তুমি একটু কাইন্ডলি খেয়াল করবা। আমি বলছি এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 10-11 কোশ্চেন। তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে হ্যাঁ জাস্ট এই জিনিসটা একটু দেখে নিও যে এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি এই যে এটাই দেওয়া ছিল অপশনে, এরকমই অনেকগুলো অপশন দেওয়া ছিল। একটা হচ্ছে সাইন ইনভার্স 1 সাইন 40/1.33, আরেকটাতে দেওয়া ছিল সাইন ইনভার্স 1 1.33/সাইন 40। সো এই ধরনের একটা বিষয় ছিল আর কি। তো এটা ডিগ্রিতে কত সেটা অ্যাকচুয়ালি এটা এখানে বিবেচ্য বিষয় নয়। 3/4 1.33 হয়, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 1.33 হয় নাই, সেটা হচ্ছে 1/1.33 হয়েছে। আমি 3 দিয়ে 4কে কাটছি। ওকে, তো এই পর্যায়ে গিয়ে আমি হচ্ছে পরবর্তী আরেকটা টপিকে আমি প্রবেশ করব।
আচ্ছা ঠিক আছে, একটু যান্ত্রিক ত্রুটির জন্য ক্লাসটা জাস্ট 1 মিনিট পুশ ছিল, ডোন্ট ওয়ারি, আমরা আবার চলে আসছি। দেখো এরপরে আমি তোমাকে কিছু থিওরিটিক্যাল তথ্য পড়াই, যেগুলো থেকে বিভিন্ন সময় ভর্তি পরীক্ষায় চলে আসে কোশ্চেন। ফার্স্টে চলে আসি, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে কি হয়? খুবই সিম্পল কোশ্চেন। আলোক রশ্মি যদি সংকট কোণে আপতিত হয় তাহলে কিন্তু সে এই মাধ্যম দুটা যে বিভেদতল আছে এই বিভেদতলটা ঘেঁষে চলে যাবে, রাইট? আচ্ছা, তারপর আরেকটা তথ্য হচ্ছে আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে কি হয়? অ্যান্সারটা হচ্ছে আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে হচ্ছে সে লম্বভাবেই চলে যায়, অর্থাৎ সে কোনো দিক পরিবর্তন করে না। সো এই জিনিসগুলো জানবা। আর পাশাপাশি হচ্ছে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে আসে তখন কিন্তু সে অবিলম্বের দিকে আসে, আবার যখন সে হালকা থেকে ঘন থেকে হালকা মাধ্যমে যায় তখন কিন্তু সে অবিলম্ব থেকে দূরে সরে যায়। সো এগুলো হচ্ছে ক্লাস 9-10-এর বেসিক পড়া, এই জিনিসগুলো একটু জানতে হবে। প্রিজমের একটা সূত্র আছে তোমাদের বইয়ে, যে সূত্রটা তোমাদের কাছে অনেক পপুলার। সূত্র হচ্ছে একটা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এ প্লাস ন্যূনতম বিচ্যুতি কোণ ডিভাইড বাই 2, নিচে আসে হচ্ছে সাইন এ বাই 2। একটু খেয়াল করে দেখো, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, এই সূত্র দিয়ে কোশ্চেন ডাইরেক্টলি আসার কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র মান যদি এমন হয় তাহলেই শুধুমাত্র এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করা সম্ভব। যদি এই এর মানটা হয় 60 ডিগ্রি এবং এই ডেল এম কিংবা ন্যূনতম বিচ্যুতি কোণের মান যদি হয় 30 ডিগ্রি তাহলেই শুধুমাত্র এটা সলভ করা সম্ভব। সো আমি যেহেতু দেখতেছি যে এখানে শুধুমাত্র একটা ভেরিয়েশনই খুব সুন্দর মতো সলভ করা সম্ভব, তাহলে আমি কেন ভেরিয়েশনটা মুখস্থ করে ফেলি না? তাহলে তো আমি পরীক্ষার হলে মিনিমাম 1 মিনিট টাইম বাঁচাতে পারি। সো আমি একটু একটা ডাটা মুখস্থ করি যে মিউ এর মান যদি হয় √2 এবং এই এর মান যদি হয় হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে এই ডেল এম কিংবা ন্যূনতম বিচ্যুতি কোণের মান হবে 30 ডিগ্রি। এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করো। তারা বলল একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2, এর প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? অ্যান্সার হবে 30 ডিগ্রি। আবার বললো একটি প্রিজমের উপাদানের ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, প্রিজম কোণ 60 ডিগ্রি, তাহলে এর উপাদানের প্রতিসরাঙ্ক কত? অ্যান্সার হবে √2। তো এ ধরনের কোশ্চেন হবে, কিন্তু একটা জায়গায় একটু ধরতে হবে তোমাদের, সেই জায়গাটা হচ্ছে এই যে প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি, এটা তোমাকে সহজে বলবে না। এটা কিভাবে বলবে জানো? যে একটি সমবাহু প্রিজমের একটি প্রিজম যখন সমবাহু হয় তখন এর কোণগুলা কিন্তু বাই ডিফল্ট সবগুলা কোণ হয়ে যাচ্ছে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। সো এই যে উপরের এই যে কোণটা আছে এটাকে আমরা বলি হচ্ছে প্রিজম কোণ এ। তাহলে তুমি দেখো যখন এটা একটা সমবাহু প্রিজম হয়ে গেল তখন কিন্তু বাই ডিফল্ট এর প্রিজম কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। সো এই জায়গাটায় তারা একটা মাস্কিংয়ের আশ্রয় নেবে, সেটা হচ্ছে যে একটি সমবাহু প্রিজম। সো আমি যদি কোশ্চেনটা আরেকটু শুদ্ধ করে বলি তাহলে কেমন হবে দেখো, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2, অর্থাৎ একটি সমবাহু প্রিজম, অর্থাৎ এই ডাটা আমি নিয়ে ফেলছি, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2 এর ন্যূনতম বিচ্যুতি কোণের মান কত? আমার অ্যান্সার হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে তোমার আরও কিছু টেকনিক্যাল কোশ্চেন হতে পারে, যেহেতু ক্যালকুলেটর নাই আমাদের পরীক্ষা, যেহেতু ক্যালকুলেটর নাই, আরও কিছু টেকনিক্যাল কোশ্চেন এমসিকিউ থাকতে পারে, সে যে জিনিসগুলো তোমরা কখনোই আগে এভাবে ভাবো নাই। একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাকে একটা কোশ্চেন করলাম, একটি প্রিজমের আপাতন কোণ কত? একটি প্রিজমের আপাতন কোণ কত? কে অ্যান্সার দিতে পারবা? একটু দেখি এটার অ্যান্সারটা কীভাবে হতে পারে। একটি প্রিজমের ক্ষেত্রে তোমার এখানে আপাতন কোণটা কত, আপাতন কোণের মান কত? সেটার অ্যান্সারটা কিন্তু খুবই সিম্পল, অ্যান্সারটা তোমাদের চোখের সামনেই আছে, জাস্ট একটু রিয়ালাইজ করতে হবে। আমরা জানি স্নেলের দ্বিতীয় সূত্র থেকে প্রতিসরাঙ্ক মানে হচ্ছে সাইন আই বাই সাইন আর। সো একটু এই সূত্রটার সাথে এই সূত্রটা মিলিয়ে দেখো তো, এই সূত্রটা যদিও যথেষ্ট বড় এবং এই সূত্রটা যদিও যথেষ্ট ছোট, কিন্তু তারপরেও কিন্তু একটু মিল খুঁজে পাওয়া যায়, রাইট? এখানে আয়ের সমতুল্য হচ্ছে এ প্লাস ডেল্টা এম বাই 2, তাহলে হচ্ছে আপতন কোণের মান হবে এ প্লাস ডেল্টা এম বাই 2। আবার আমি যদি বলি যে প্রিজমের প্রতিসরণ কোণ কত, এবার তোমরা খুব সহজেই পেরে যাওয়ার কথা, প্রিজমের প্রতিসরণ কোণের মান কত? তাহলে কত হবে দেখো তো, এখানে যদি আর থাকে এখানে আছে হচ্ছে এ বাই 2, তাহলে আমার অ্যান্সারটা হবে এ বাই 2। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কোশ্চেনগুলা সলভ করতে পারি। এখান থেকে আরেকটা টেকনিক্যাল প্রশ্ন আমি তোমাকে দেখাই। এই কোশ্চেনটা
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2017-18 একটা কোশ্চেন এখন আমি যেটা পড়াবো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18, সবাই প্রিপেয়ার্ড হও। আমি এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের কাছে জানতে চাইবো, দেখি তোমরা কে কে পারো এটা অ্যান্সার দিতে। কোশ্চেনটা হচ্ছে, প্রিজমের আকৃতি ঠিক রেখে প্রতিসরাঙ্ক বাড়ালে, আমি লিখি বরঞ্চ, প্রিজমের আকৃতি ঠিক রেখে পদার্থের প্রতিসরাঙ্ক বৃদ্ধি করলে, প্রিজমের আকৃতি ঠিক রেখে পদার্থের প্রতিসরাঙ্ক বৃদ্ধি করলে ন্যূনতম বিচ্যুতি কোণ কেমন হবে? এর অ্যান্সার এ হচ্ছে বেড়ে যাবে, অ্যান্সার বি হচ্ছে কমে যাবে, অ্যান্সার সি হচ্ছে সমান থাকবে, অ্যান্সার ডি হচ্ছে অসীম হবে। আমি একটু তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, এই কোশ্চেনটা ভেবে এটার অ্যান্সারটা করো। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2017-18 কোশ্চেন। ততক্ষণে আমি তোমাদের কমেন্টগুলো একটু ফলো করি। তো আমি দেখতেছি শিমলা, তরিকুল এবং মাহমুদুল, জীবন নাহার, কোচি সহ অনেকেই ক্লাস করতেছে। তো লাইভে আছি আমরা 100 জন। আমরা কি এতই অলস যে আমরা অ্যান্সারটা বলতে পারতেছি না? নাকি আমাদের এতক্ষণ বিষয়টা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি না? এটা অ্যাকচুয়ালি খুব সহজেই বোঝা যায়, অ্যান্সারটা স্ক্রিনের উপরেই আছে। আইদার এ বেড়ে যাবে, বি কমে যাবে, সি সমান থাকবে, ডি অসীম হবে। সো এই 4টা থেকে একটাই তো অ্যান্সার। তাহলে তো আমি বলতেই পারি যে অ্যান্সার এই 4টা, অর্থাৎ অ্যান্সার কিন্তু বোর্ডের সামনেই আছে। সো তোমরা টাইম নাও অ্যান্সার দিতে। দুর্জয় পাওয়াল লিখছে সি, খাদিজা লিখছে বি। তারপর আমি অন্যদের কমেন্ট পড়ি। সম্রাট লিখছে এ, সানিউল লিখছে বি, মোহাম্মদ জিসান খান লিখছে বি, মাহমুদুল লিখছে বি, হৃদয় মজুমদার লিখছে বি, অরিন লিখছে সি, জুবাইর লিখছে সমান থাকবে, কানিজ লিখছে সি, সো জীবন নাহা লিখছে এ। সো অনেকেই অ্যাকচুয়ালি অ্যান্সার দেওয়ার ট্রাই করতেছে, দ্যাটস গুড। আমি একটু দেখি কোশ্চেনটার সলভটা কেমন হওয়া উচিত। একটি প্রিজমের আকৃতি ঠিক রেখে যদি আমি পদার্থের প্রতিসরাঙ্ক বৃদ্ধি করি, তাহলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ কি হবে? এই ছিল আমাদের কোশ্চেন। আমি অনেকের অ্যান্সার পাইছি। যারা যারা ট্রাই করছো সি, ডি এবং বি, তাদের অ্যান্সারটা ভুল হয়েছে, বাট থ্যাঙ্কস ফর দ্য ট্রাই। যারা যারা লিখছো যে এ বেড়ে যাবে, অ্যাকচুয়ালি তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। সো কনগ্রেচুলেশনস যারা যারা সঠিক অ্যান্সার দিছো। যারা যারা ভুল অ্যান্সার দিছো তাদের হতাশ হওয়ার কারণ নাই, কারণ তোমরা আস্তে আস্তে শিখবা। আজকের এই ভুলটার জন্যই তুমি হয়তোবা সামনে পড়তে অনুপ্রাণিত হবা এবং নিজেকে খুব ভালো একটা পজিশনে নিয়ে যাবা। একটু খেয়াল করো যারা যারা বিষয়টা এখনো বুঝো নাই তারা। প্রিজমের আকৃতি ঠিক রেখে, আকৃতি যদি আমি ঠিক রাখি, একটা প্রিজমের যদি আকৃতি ঠিক রাখি, তাহলে কিন্তু তার এই যে প্রিজম কোণ এ আছে, এই কোণটাও হচ্ছে ফিক্সড থাকবে, অর্থাৎ এটা হচ্ছে আমার ধ্রুবক, এই মানটা হচ্ছে আমার ধ্রুবক। সো এটাকে আমি সমীকরণ থেকে ইগনোর করে দিতে পারি। সো এটা বাদ, এটাও ধ্রুবক, এটাও বাদ, এটাও যেহেতু ধ্রুবক, এটাও বাদ, এটাও বাদ। সো আমার শেষ পর্যন্ত যে সমীকরণটা শুধুমাত্র থাকবে, যদি আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিন্তা করি, তাহলে হচ্ছে প্রতিসরাঙ্ক সমানুপাতিক সাইন
ডেল্টা এম। তো এবার তুমি খেয়াল করো, আমি যদি এই মানটাকে ধীরে ধীরে বৃদ্ধি করি তাহলে কিন্তু এই মানটাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কারণ সাইনের যে কার্ভটা আছে সেই কার্ভটাই কিন্তু অ্যাকচুয়ালি সমানুপাতিক কার্ভ। সাইন 0 ডিগ্রির মান হয় 0, আবার সাইন 90 ডিগ্রির মান হয়ে যায় হচ্ছে 1। তার মানে কি, আমি যদি 0 থেকে 90 দিকে যেয়ে থাকি তাহলে কিন্তু মানটা আস্তে আস্তে বাড়ে। সো আমি মিউ এর মান বৃদ্ধি করছি, তার মানে হচ্ছে আমি এই পুরাটার মান বৃদ্ধি করছি। তাহলে এই পুরাটার মান যদি আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ এটা যদি 0 থেকে 1-এর দিকে যায়, তাহলে কিন্তু কোণটাও আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি কোণটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো তোমরা দেখো তো অ্যাকচুয়ালি বুঝতে পারছো কিনা? যারা যারা ভুল অ্যান্সার দিছিলা তারা তারা আবার কমেন্ট করো, ভাই আমি বুঝতে পারছি। আমি দেখতে চাই যে আমি বোঝানোর পর কে কে বুঝতে পারলো। আচ্ছা, তো তোমরা দেখলে তো প্রিজম থেকে কিভাবে ওই প্রিজমের বড় সূত্রটা ইউজ না করে খুব ছোট ছোট টেকনিক্যাল কোশ্চেন করা যায়। সো অ্যাকচুয়ালি কিন্তু এখন জাস্ট ভর্তি পরীক্ষাটা হবে তোমার একটা ব্রেনের একটা খেলা, যেখানে তুমি নিজের ব্রেনটাকে যত বেশি শার্প করে নিতে পারবে, তোমার পরীক্ষায় কোশ্চেনগুলো ধরার ক্ষমতা ততই বেড়ে যাবে। আর তুমি খুব সহজেই দেখলে একটু আগে যে কোশ্চেনটা আমি বললাম সেটা জাহাঙ্গীরনগর 17-18 কোশ্চেন, অর্থাৎ ভেরি রিসেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে সরু প্রিজম। সরু প্রিজম, সরু প্রিজম মানে হচ্ছে যে প্রিজমের প্রিজম কোণটা ছোট সেটাকে আমরা বলি সরু প্রিজম। যেমন এই যে প্রিজম কোণ আছে সেটা যদি ছোট হয় তাকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম। তো একটা সরু প্রিজমের জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে সরু প্রিজমে আমি যে উপাদানটা ইউজ করতেছি সেই উপাদানটার প্রতিসরাঙ্ক সমান হচ্ছে এই প্রিজমের উপাদানের বিচ্যুতি কোণ -1 ইন্টু এই প্রিজমের যে প্রিজম কোণ আছে সেটা। প্রিজম কোণ এটা হচ্ছে এ। যে প্রিজমের এই প্রিজম কোণটার মান ছোট কিংবা খুব কম তাকে আমরা বলি সরু প্রিজম। কারণ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কথাগুলোর সাথে অ্যাকচুয়ালি এখানে কিন্তু গ্রাফের একটা মিল আছে। যদি এই কোণটা ছোট না হয়ে বড় হইতো তাহলে কিন্তু এটা একটা মোটা প্রিজম হয়ে যেত, তাই না? সো এই কোণটা অ্যাকচুয়ালি অনেক কম দেখেই কিন্তু এটা সরু হওয়া সম্ভব হয়েছে। এটা যদি আমি আরও কমাই দেই তাহলে কিন্তু তোমার প্রিজমটা আরও সরু হয়ে যাবে। অর্থাৎ যে প্রিজমের এই প্রিজম কোণ এটার মান খুবই কম তাকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম। এই সরু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ এর সাথে এর বিচ্যুতি এবং এই যে প্রিজম কোণ এটার একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা আমি এখানে লিখছি। এখান থেকেও তোমার প্রশ্ন আসে, এখান থেকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2012-13 একটা কোশ্চেন সলভ করাই বরং। দেখো, একটি সরু প্রিজমের প্রিজম কোণ হচ্ছে 6 ডিগ্রি এবং উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.67। প্রিজমের বিচ্যুতি কোণ কত? অর্থাৎ বিচ্যুতি কোণ চাইছে, তার মানে হচ্ছে এই যে ডেল্টা, এই ডেল্টার মানটা চাইছে। হ্যাঁ, আমাকে যে মানগুলো দিয়ে দিছে সেই মানগুলো হবে হচ্ছে একটি সরু প্রিজমের প্রিজম কোণ 6 ডিগ্রি, অর্থাৎ এই এর মানটা হচ্ছে 6 ডিগ্রি। আমি তো বলছিলাম এটা খুব ছোট হবে। সো দেখো এটা 6 ডিগ্রি এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.67। তাহলে তুমি কিন্তু খুব সহজেই এই কোশ্চেনটা সলভ করতে পারবা। আমাদের যেহেতু সময় খুব বেশি নাই, মানে সময় ক্লাসের যথেষ্ট সংকটে থাকি, দ্যাটস ওয়াই আমি আর এই কোশ্চেনটা সলভ করব না, তোমরা এটা সলভ করে নিবা। এটার অ্যান্সারটা হবে তোমার 4.02 ডিগ্রি এবং এটা ক্যালকুলেটর ছাড়াই সলভ করা সম্ভব। যদিও এটা অনেক আগের কোশ্চেন, জাহাঙ্গীরনগর 12-13 কোশ্চেন, বাট তারপরেও এটা ক্যালকুলেটর ছাড়াই সলভ করা সম্ভব। এখন আমরা পড়ব হচ্ছে আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার, ব্যতিচার থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা নিচের কোন কাজটির জন্য ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে আলোকের ব্যতিচার। হ্যাঁ, তো এখন আমরা আলোকের ব্যতিচার এখন শুরু করব। তার আগে আমরা একটু ইয়ংয়ের দ্বিচির তার আগে আমি একটু কমেন্ট সেকশনটা পড়ি।
অনেকেই লিখছে, আমি একটু তাদের নামগুলো উল্লেখ করতে চাচ্ছি কারণ তারা অ্যাকচুয়ালি ক্লাস করার পর জিনিসগুলো বুঝছে, সো তারা অ্যাকচুয়ালি এখান থেকে হেল্পফুল হয়েছে। সো সাদিয়া সাফরিন ইয়থি, সান্দিয়া মেঘ, ওয়াহিদা সুলতানা কোচি, খাদিজা নূপুর, সবুজ খান, তানজিলা ইসলাম, কিংসলে, সানিউল ইসলাম, মুকুটহীন সম্রাট, তোমাকে একটা শীঘ্রই মুকুট দিয়ে দিব, তুমি চিন্তা করবে না অবশ্যই, জুবায়ের, মুমতাহিনা রেজা, কানিজ ফাতেমা, দুর্জয় পাউল, সান্ধিয়া সহ অনেকেই বলছে যে ভাইয়া আমরা বুঝতে পারছি, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার সাহায্যে আলোকের ব্যতিচারটা পড়তে শুরু করতেছিলাম। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা মানে হচ্ছে সিম্পলি দুইটা চির, যেহেতু শব্দটা হচ্ছে দ্বিচির তাহলে হচ্ছে দুইটা চির থাকবে। এই যে এখানে একটা চির, এটা একটা চির, এই চিরগুলো দিয়ে হচ্ছে আলোটা প্রবেশ করবে। এখানে একটা পর্দা থাকবে, সেই পর্দাটা ধর এটা হচ্ছে পর্দা, জাস্ট বোঝানোর জন্য আমি দিলাম। এদিক দিয়ে তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবেশ করবে। এই যে দুটা চির আছে, এই চির দুটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে আমি বলি হচ্ছে তোমার এ। হ্যাঁ, এই চির দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। তোমার কাছে চিরগুলো অ্যাকচুয়ালি এখানে বোর্ড আঁকা তো খুব সূক্ষ্মভাবে আঁকা যাবে না, বাট চির মানে হচ্ছে অ্যাকচুয়ালি খুব ছোট্ট একটা জায়গা তোমার যেখান থেকে অ্যাকচুয়ালি লাইটটা প্রবেশ করতে পারে। যেমন ধরো আমাদের যখন ভূমিকম্পের পর বাড়ির দেয়ালে ফাটল ধরে, আমরা কি বলি আমাদের দেয়ালে চির ধরছে। আবার গাছের পাতায় যে তোমার ছোট ছোট শিরাগুলো থাকে, আমরা সেগুলো কিন্তু অনেক সময় চির বলে থাকি। সো চির মানে হচ্ছে অ্যাকচুয়ালি খুব সূক্ষ্ম একটা জিনিস, খুব সূক্ষ্ম একটা ফাটল। সো জাস্ট লাইক দিস, এখানে খুব সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা থাকবে, দুইটা থাকবে অ্যাকচুয়ালি যেহেতু দ্বিচির পরীক্ষা। সো দুইটা চির, এখানে দ্বিচির। হ্যাঁ, এই চির দিয়ে আলোটা প্রবেশ করবে। তারপর এই যে চিরযুক্ত যে দেয়ালটা আছে, এই দেয়াল থেকে ডি দূরত্বে একটা পর্দার উপর আলোটা আপতিত হবে। সো এখানে যেহেতু আলোকের ব্যতিচার হবে, ব্যতিচার হওয়ার পর তোমার এখানে কিছুটা জায়গায় এমন অন্ধকারচ্ছন্ন থাকবে, কিছুটা জায়গায় এমন সাদা থাকবে, আবার কিছুটা অন্ধকারচ্ছন্ন থাকবে, আবার কিছুটা জায়গা সাদা থাকবে, আবার কিছুটা অন্ধকারচ্ছন্ন থাকবে, আবার কিছুটা সাদা থাকবে। এইভাবে এটা পুরাটা দেয়াল জুড়ে হয়ে যাবে। তো এখানে খেয়াল করো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে যে কালো যে জায়গাটুকু হবে, এই জায়গাতে কোনো আলো থাকবে না, এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ এখানে কোনো আলো যায় নাই। এই ধ্বংসাত্মক ব্যতিচারের গঠনের জন্য যে শর্ত, সেই শর্তটা তুমি বই থেকে পড়ে নিবা। এটা হচ্ছে তোমার গঠনমূলক ব্যতিচার, অর্থাৎ যেখানে আমি অনেক বেশি উজ্জ্বল আলো পাইছি সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এই গঠনমূলক ব্যতিচারের যে শর্তটা সেটা হচ্ছে তুমি বই থেকে পড়ে নিবা। আমি তারপরেও মুখে একবার বলে দেই যে যখন গঠনমূলক ব্যতিচার হবে তখন পথ পার্থক্যের যুগ্ম গুণিতক হতে হবে তরঙ্গ দৈর্ঘ্যকে, আর যখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে তখন অযুগ্ম গুণিতক হতে হবে। সো তুমি বই থেকে এই জিনিসগুলো পড়ে নিও। এখন হচ্ছে আমি এই solely এই ম্যাথটাতে একটু কনসেন্ট্রেট করি। একটু খেয়াল করে দেখো যে এটা এদের যে প্রস্থটা আছে এই প্রস্থগুলো সমান, তাহলে এটাকে আমি বলতে পারি এক্স, এটাকেও বলতে পারি এক্স, এটাকেও বলতে পারি এক্স, এটাকেও বলতে পারি এক্স, এটাকেও বলতে পারি আমি হচ্ছে এক্স। তার মানে কি বোঝায় যে এখানে একটা উজ্জ্বল চির কিংবা একটা অন্ধকার চির কিংবা একটা উজ্জ্বল পট্টি কিংবা একটা অন্ধকার পট্টি, এদের মধ্যবর্তী এদের যে প্রস্থ সেটার মান এক্স। পাশাপাশি দেখো এই যে একটা অন্ধকার পট্টি, এই অন্ধকার পট্টি থেকে এই যে অন্ধকার পট্টি, এটার দূরত্বটাও কিন্তু এক্স। আবার এই যে একটা উজ্জ্বল পট্টি এবং এই যে একটা উজ্জ্বল পট্টি, এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এক্স। তো এই বিষয়টুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার একটা সূত্র লিখে ফেলতে পারি। সেটা হচ্ছে এ এক্স ইজ ইকাল টু হচ্ছে ডি লেমডা, এ এক্স ইজ ইকাল টু ডি লেমডা। সো এটা হচ্ছে এই যে চির দুটার মধ্যবর্তী দূরত্ব, এক্সটা হচ্ছে এই দেয়ালে আছে, ডিটা হচ্ছে এই দেয়াল এবং এই চিরের মধ্যবর্তী দূরত্ব, আর ল্যামডাটা হচ্ছে আমি যে লাইটটা ইউজ করতেছি সেই লাইটটা তরঙ্গ দৈর্ঘ্য। সো কারো যদি এই সূত্রটা মনে না থাকে অবশ্যই মনে রাখবা যে চুরে চুরে মাসুতো ভাই। সো দেখো যারা সমজাতীয় লোক তারা একসাথে থাকবে, হ্যাঁ হয়তো বা সুফায় বসে থাকবে একটা রুমে কিংবা হচ্ছে একটা জায়গায় থাকবে, কিন্তু ওভারঅল মোট কথা হচ্ছে একসাথে থাকবে। তো দেখো এখানে যেহেতু এটাও হচ্ছে দেয়ালে এবং এক্সটাও হচ্ছে দেয়ালে, তার মানে আমি কি বলতে পারি যে এ এবং এক্স এরা হচ্ছে যেহেতু দেয়ালের লোক তাহলে হচ্ছে একসাথে থাকবে। সো দেখো এখানে এক্স একসাথে আছে। আবার দেখো এখানে ডি দূরত্ব এটাও শূন্যে, আবার তরঙ্গ দৈর্ঘ্য এটাও কিন্তু শূন্যের মাঝখানে। সো যারা শূন্য থাকে তারাও আসলে একসাথেই আছে। সো সমজাতীয় লোক একসাথে থাকে আমরা কিন্তু ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকেও বুঝতে পারি, বাট সেটা বুঝে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় ফায়দা নাই। আমরা হচ্ছে এই সূত্র দিয়ে একটা ম্যাথ যদি করি তাহলে হচ্ছে পরীক্ষায় খুব ভালো করতে পারবো আই হোপ, কারণ এই সূত্র দিয়ে এক বছর গ্যাপ দিয়েই কিছু ম্যাথ আসে। ঢাকা ইউনিভার্সিটি 2013-14 কোশ্চেন।
আচ্ছা সরি, 13-14টা না করাই আমি হচ্ছে 8-9টা করাই, তাহলে তোমরা আর একটু ভালো পারবা। 13-14-র অ্যান্সারটা আমি বলে দিই। 13-14তে একটা কোশ্চেন আসছে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা থেকে, যেটার অ্যান্সারটা তুমি দেখবা হচ্ছে এক্স। অ্যান্সার হচ্ছে এক্স, বি নাম্বার অপশন। তুমি ঢাকা ইউনিভার্সিটির 13-14 কোশ্চেন ব্যাংকটা দেখবা, হ্যাঁ, কিংবা ফিজিক্স পাওয়ার বইটা কিনে তুমি হচ্ছে এটার তুমি হচ্ছে দেখবা যে ঢাকা ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই জায়গাটায় তুমি দেখবা হচ্ছে একটা কোশ্চেন পাবা যেটার অ্যান্সার হচ্ছে এক্স এবং এই অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারে আছে, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা থেকে আসছে। তো এটা তুমি সলভ করবা, তাহলে হচ্ছে ঢাকা ভার্সিটি 13-14টা হয়ে যাবে। আমি আপাতত 8-9টা করাবো, কারণ 8-9টা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে করালে তোমরা বেশি হেল্পফুল হবা। ঢাকা ভার্সিটি 8-9-এর একটা কোশ্চেন যেটার অ্যান্সার হচ্ছে 8 মিলিমিটার, যেটার অ্যান্সার হচ্ছে 8 মিলিমিটার। কোশ্চেনটা আমি সলভ করি। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব 6.25 ইন্টু 10⁻⁻5। সো তোমরা আমাকে বলো, আমি এই মাত্র যে কথাটা বললাম যে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব 6.25 ইন্টু 10⁻⁻5, তাহলে এই 6.25 ইন্টু 10⁻⁻5 এই মানটা কার মান? এর মান, এক্স এর মান, ডি এর মান, নাকি ল্যামডার মান? সবাই কমেন্ট করে জানাও আমাকে। আমি আবারও বলতেছি, যারা যারা এখনও মনোযোগ দিয়ে শোনো নাই তাদের জন্য, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6.25 ইন্টু 10⁻⁻5। সো 6.25 ইন্টু 10⁻⁻5 এটা কার মান? তো সাকসেসফুলি অ্যান্সারটা হচ্ছে এক্স, তাই না? যেহেতু পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, সো আমার এক্সের মান দেওয়া আছে হচ্ছে আমার 6.25 ইন্টু 10⁻⁻5। সো এক্সের মান আমি পাইলাম। এরপর আমাকে বলছে যে চির থেকে পর্দার দূরত্ব, অর্থাৎ এই যে চির আছে, চির থেকে পর্দার যে দূরত্ব অর্থাৎ ডি, ডি এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 0.8 মিটার, অর্থাৎ ডি এর মান হচ্ছে 0.8। এরপর আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে আমার ল্যামডা, এর মান হচ্ছে 6.25 ইন্টু 10⁻⁻7। আমাকে বলছে যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই যে চির দুটা আছে এই চির দুটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটা কত, অর্থাৎ এর মানটা কত। সো আমি কোশ্চেনটা সলভ করে ফেলতে পারি। এ এক্স ইজ ইকাল টু হচ্ছে ডি ল্যামডা। সো এখান থেকে আমি পাই এ ইজ ইকাল টু হচ্ছে ডি ল্যামডা বাই এক্স সমান হবে ডি এর মান 0.8, ল্যামডার মান হচ্ছে 6.25 ইন্টু 10⁻⁻7 এবং নিচে এক্স এর মান আছে হচ্ছে 6.25 ইন্টু 10⁻⁻5। সো আমি যদি ক্যালকুলেট করি 6.25 আর 6.25 বাদ যাবে, আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে 8 ইন্টু 10⁻³ মিটার, যেটাকে আমি যদি মিলিমিটারে নিয়ে নেই তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 8 মিলিমিটার। সো আই হোপ ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা তোমরা বুঝে ফেলছো। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার কিছু শর্ত আছে, এই শর্তগুলোও জানতে হবে, এখান থেকে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তো সেই কোশ্চেনগুলো আমি একটু খেয়াল করি। থিওরিটিক্যাল কোশ্চেন কেমন আসতে পারে, যেমন ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা প্রদর্শন করে কি? অ্যান্সার হচ্ছে আলোকের ব্যতিচার। ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার জন্য কি কি পূর্ব শর্ত থাকতে হয়? একটা হচ্ছে এখানে একাধিক তরঙ্গ, ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষার পূর্ব শর্তগুলো সেটা হচ্ছে তোমার এখানে খেয়াল করে দেখো, এখানে দুইটা ছিদ্র থাকতে হবে এবং দুইটা ছিদ্র দিয়ে তোমার হচ্ছে লাইট প্রবেশ করতে হবে। তাহলে হচ্ছে কি এখানে তোমার দুইটা তোমার চির থাকতে হবে, হ্যাঁ, এবং চিরগুলা খুব ছোট হতে হবে, চিরগুলা খুব কাছাকাছি অবস্থান হতে হবে, এবং এই যে লাইটগুলো আসতেছে না, এই লাইটগুলো হচ্ছে তোমার একটা সুসংগত উৎস থেকে আসতে হবে। যারা যারা সুসংগত উৎস বুঝো না তাদেরকে অবশ্যই আমি বইয়ে রেফার করব, যে হাইগেন্সের নীতির যে সেকশনটা আছে সেই নীতিটা তুমি পড়ে ফেলবা, তাহলে তুমি বুঝবা যে হচ্ছে সুসংগত আলোক উৎস মানে কি। সুসংগত আলোক উৎস মানে হচ্ছে যে যে আলোটা যেখান থেকে তোমার আলো আসলে সেটার কম্পাঙ্কটা সেম থাকে। সো কম্পাঙ্কটা সেম থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকবে, একটা সুসংগত আলো এসে এখানে হিট করবে, তারপর এখানে ব্যতিচার সৃষ্টি হবে। তো আমি যে শর্তগুলো বললাম আলোকের ব্যতিচারের, আই হোপ যে তোমরা এই জিনিসগুলো নোট ডাউন করার সময় পাও নাই, বাট ডোন্ট ওয়ারি, তোমরা হচ্ছে ক্লাস শেষে পুরো বিষয়টা নিয়ে আবার খাতা নিয়ে বসবা যে কোন কোন তথ্যগুলো অ্যাকচুয়ালি তোলা যায়। তো তুমি হচ্ছে ভিডিওগুলো পোস্ট করে করে এগুলো দেখে দেখে তুলবা। ওকে, আচ্ছা।
আর হ্যাঁ, তোমার এই ধ্বংসাত্মক আর গঠনমূলক ব্যতিচার থেকে যেহেতু তোমার হচ্ছে শর্তগুলোর কথা আমি বলছিলাম, সেই শর্তগুলো তোমরা হচ্ছে একটু বই থেকে দেখে নিবা। এরপর হচ্ছে আমরা অন্য একটা টপিক পড়বো, আলোকের ব্যতিচার। আমাদের পড়া শেষ। আলোকের ব্যতিচার থেকে যে কোনো কিছু আসলেই আমরা হচ্ছে পেরে যাব। ওকে, এরপর আমরা হচ্ছে টেলিস্কোপ নিয়ে পড়বো। দেখো টেলিস্কোপ, টেলিস্কোপ তো ফার্স্টে মনে হতে পারে টেলিস্কোপ মানে কি, এটার মানে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, যেটাতে অনেক দূরের জিনিস দেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে টেলিস্কোপ। যেটাতে অনেক দূরের জিনিস দেখতে হয়, সে ধরো চাঁদ, তারা, সূর্য, নক্ষত্র, এগুলো দেখতে হয়, সেটা হচ্ছে টেলিস্কোপ দিয়ে। আবার অনেকে বলতে পারো যে তাহলে যে আমরা দূরের পাহাড় দেখি সেটা কি আমরা টেলিস্কোপ দিয়ে দেখি? আমার অ্যান্সার হচ্ছে যে না, অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা আমরা চোখেই মোটামুটি স্পষ্ট হয়ে দেখতে পারি সেটা দেখার জন্য আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে বাইনোকুলার। হ্যাঁ, বাইনোকুলার কিংবা মোনোকুলার। এবং যে জিনিসটা খুব কাছে কিন্তু খুব ছোট সেটা দেখার জন্য আমরা যে যন্ত্রটি ইউজ করি তাকে আমরা বলি হচ্ছে মাইক্রোস্কোপ। অর্থাৎ ছোট জিনিসকে বড় করে দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ইউজ করি, যেটা খুব কাছে। আবার যেটা অসীম দূরত্বে সেটা দেখার জন্য আমরা টেলিস্কোপ ইউজ করি। তো টেলিস্কোপ তোমার মনে হলেই মনে হয় যেন এমন একটা যন্ত্র, তাই না? যদিও ঠিকমতো চিত্রটা খুব ভালো হয় নাই, বাট কিছুটা তো হয়েছে যেটাতে কাজ চালানো যাবে। কি বলো তোমরা? তো এই যে টেলিস্কোপ আমি আঁকলাম, এই টেলিস্কোপের একটু খেয়াল করো, একটা সাইড দিয়ে আমি হচ্ছে চোখটা দেই, একটা সাইডে আমি হচ্ছে চোখটা রাখি, এবং অপর সাইডে আমাদের স্বপ্নগুলো থাকে কিংবা আকাশ থাকে, সেখানে চাঁদতারা থাকে, আমরা সেই চাঁদতারাগুলা দেখি। তো এখন আমি যে সাইডে আমার চোখটা রাখছি সেই সাইডটাকে আমি বললাম আইপিস, এবং যে সাইডে আমাদের লক্ষ্যবস্তুটা সেই সাইডটাকে আমি বলবো ও। তোমার কাছে হয়তো মনে হতে পারে এখানে আমি ও কেন লিখবো? এর অ্যান্সারটা হচ্ছে এই সাইডে আমাদের লক্ষ্যবস্তু আছে। লক্ষ্যবস্তুর ইংলিশ হচ্ছে অবজেক্ট, কিংবা আমাদের যে লক্ষ্য থাকে সেটাকে আমরা বলি যে আমার অবজেক্টিভ, অর্থাৎ আমার হচ্ছে এটা লক্ষ্য। সো লক্ষ্যের ইংলিশ হচ্ছে অবজেক্ট। সো দ্যাটস ওয়াই আমি এখানে ও লিখলাম। এখানে আমার একটা লেন্স আছে, এখানেও আমার একটা লেন্স আছে। সো এই লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে আমার FE, আর এই লেন্সের যে ফোকাস দূরত্ব সেটাকে আমি বলবো হচ্ছে FO। এখন তুমি নিশ্চয়ই চাও না যে তোমার যন্ত্রটা অহেতুক আরও বড় হোক, দ্যাটস ওয়াই তুমি কিন্তু তোমার যন্ত্রটা এখানেই শেষ করে দিবা। তাহলে এটার যে মোট দৈর্ঘ্য সেটা হবে তোমার অ্যাকচুয়ালি এটার যে ফোকাস দূরত্ব প্লাস এটার যে ফোকাস দূরত্ব, এই দুইটার ফোকাস দূরত্বের সমান। হ্যাঁ, এবং এই যন্ত্রটা যতটুকু বিবর্ধন তোমাকে দেখাবে সেটা হচ্ছে M ইজ ইকুয়াল টু হচ্ছে FE/FO। হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখো যে তোমার সরি FE/FO। হ্যাঁ, আচ্ছা। তো এরপর তুমি হচ্ছে জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখো যে একটা নব দূরবীক্ষণ যন্ত্রের কিংবা টেলিস্কোপের অ্যাকচুয়ালি তোমার দুই ধরনের ফোকাসিং বিদ্যমান। একটা হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিং, আর একটা হচ্ছে তোমার স্পষ্ট দর্শনে ফোকাসিং। তো আমাদের অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় যেটা স্পষ্ট দর্শনে ফোকাসিং সে জায়গাটা আসে না, আমাদের যেটা আসে হচ্ছে তোমার অসীম দূরত্বে ফোকাসিং। তো অসীম দূরত্বে যে ফোকাসিংটা আছে, এই অসীম দূরত্বে ফোকাসিংয়ের আরেকটা নাম হচ্ছে তোমার স্বাভাবিক ফোকাসিং। তো তোমার কাছে মনে হতে পারে যে কোনটা স্বাভাবিক ফোকাসিং, কিংবা এটাও অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় আসে যে নিচের কোনটি স্বাভাবিক ফোকাসিং। অ্যান্সারগুলো হচ্ছে তোমার এক নাম্বার, সরি জাস্ট একটা সেকেন্ড সবাই। আচ্ছা, তো সরি ফর ডিস্টারবেন্স। হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে একটা টেলিস্কোপের আমি বলতেছি দুই ধরনের ফোকাসিং আছে। এক নাম্বার হচ্ছে তোমার স্বাভাবিক ফোকাসিং, দুই নাম্বার হচ্ছে অস্বাভাবিক ফোকাসিং, না সেটা হচ্ছে স্পষ্ট দর্শনে ফোকাসিং। সো এই ফোকাসিংটার অন্য একটা নাম আমি তোমাকে দিলাম,
এটা হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিং, অসীম দূরত্বে ফোকাসিং। হ্যাঁ, তো এখন কথা হতে পারে যে একটা টেলিস্কোপের জন্য অ্যাকচুয়ালি কোনটি স্বাভাবিক ফোকাসিং, অসীম দূরত্বে ফোকাসিং নাকি হচ্ছে স্পষ্ট দর্শনে ফোকাসিং? অ্যান্সারটা হবে অসীম দূরত্বে যে ফোকাসিংটা সেটাকে বলা হয় হচ্ছে তোমার স্বাভাবিক ফোকাসিং। হ্যাঁ, স্পষ্ট দর্শনে ফোকাসিং মানে যে অস্বাভাবিক ফোকাসিং এমন কিছু না, জাস্ট অস্বাভাবিক শব্দটা এখানে আসবে না। স্বাভাবিক ফোকাসিং মানে হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিং। আর এই যে টেলিস্কোপটা আছে এটার যে মোট দৈর্ঘ্য এটা হচ্ছে এল ইজ ইকাল টু এফও প্লাস এফই, আর হচ্ছে তোমার এটার যে বিবর্তন এফও বাই এফই। ওকে, তো এই জিনিসগুলো আমার হচ্ছে জানতে হবে। তোমার হচ্ছে মাঝে মাঝে বলবে যে একটা টেলিস্কোপের তোমার অভিনেত্রের ফোকাস দূরত্ব এবং অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে, এটার বিবর্ধন বের করো, এটা বের করতে হবে। আবার একটা টেলিস্কোপের অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া থাকবে, তোমার এখান থেকে যন্ত্রটার দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন দেখতে পারো। আমি হচ্ছে একটা কোশ্চেন তোমাকে করে দিই। এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটি 3-4। আমি তোমাদের কোর্সের জন্য কোশ্চেনগুলো মেইনলি ঢাকা ভার্সিটি স্ট্রিম লাইনে রাখার চেষ্টা করছি। ওকে, তো এখন আমি হচ্ছে চলে যাই। দেখো তোমার ঢাকা ইউনিভার্সিটি 2004-05 একটা কোশ্চেন, একটি ষোলো বিবর্ধন বিশিষ্ট নবদূরবীক্ষণ যন্ত্রে লেন্স দুটির মধ্যে ফোকাস দূরত্ব 85 সেন্টিমিটার, লেন্স দুটির ফোকাস দূরত্ব কত? তো বিবর্ধন হচ্ছে 16, দ্যাট মিন্স এম এর মান হচ্ছে 16, এবং লেন্স দুটির মধ্যে ফোকাস লেন্স দুটির মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটার মান হচ্ছে তোমার 85, দ্যাট মিন্স এল এর মান হচ্ছে 85 সেন্টিমিটার আর এম এর মান হচ্ছে 16। আমাকে বলছে এখন যে এটা যে এফও এবং এফির মান সেটা বের করতে হবে। সো একটু খেয়াল করে দেখো, হিসাব অনুযায়ী এফও বাই এফই মানে হচ্ছে বিবর্ধন, এটার মান দেওয়া আছে 16, এবং এফও প্লাস এফই এটার মান দেওয়া আছে হচ্ছে 85। সো সিম্পলি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 16 এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 85। এটা কিন্তু খুব সহজেই সলভ করে ফেলা যায়। ঠিক আছে, সো তোমরা এটা সলভ করে ফেলবা। পাশাপাশি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f, এটাতে কিছু ম্যাথ আছে, এগুলা পড়তে হবে। তারপর হচ্ছে এখানে একটা মাস্টার ইকুয়েশন লিখছিলাম যে হচ্ছে a মিউ b ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ b বাই মিউ a ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা a বাই ল্যামডা b ইজ ইকুয়াল টু হচ্ছে ca বাই cb। এই ধরনের একটা মাস্টার ইকুয়েশন লিখে দিয়েছিলাম, সেটা দিয়ে কোশ্চেন সলভ করতে হবে। আর পাশাপাশি হচ্ছে অপবর্তন থেকেও কিছুটা পড়ালেখা করে নিতে হবে। তো আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে, আই হোপ সবাই ভালো থাকবা।